হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের ভরদুপুর কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, ভরদুপুর কবিতাটি কার লেখা? কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। একের দাগে কী আছে দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? উত্তর কী হবে দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলায়। দুইয়ের দাগে কী আছে দেখো, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর কী হবে দেখো, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো নীল নির্জন ও অন্ধকার বারান্দা। দুইয়ের দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের দাগে কী আছে দেখো, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তর কী হবে দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুর কবিতায় অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কারণ ছাতা যেমন বাইরের প্রাকৃতিক রোদ, বৃষ্টি ইত্যাদি থেকে রক্ষা করে, তেমনি অশ্বত্থ গাছটি প্রচণ্ড রোদে প্রতীকদের ছাতার মতোই শীতল ছায়ায় আশ্রয় দেয় ও বৃষ্টি থেকেও রক্ষা করে গাছের নিচে আশ্রয় দেওয়ার মাধ্যমে। দুইয়ের দিকে কী আছে দেখো, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখে? উত্তর কী হবে দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুর কবিতায় রাখালরা গাছের তলায় শুয়ে মাথার ওপরে মেঘেদের নীল আকাশে আনাগোনা ও তাদের নীল আকাশটাকে ছুঁয়ে ভেসে চলতে দেখেছে। তিনের দিকে কী আছে দেখো, নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? উত্তর কী হবে দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুর কবিতায় নদীর ধারে একটি বড় নৌকো বাঁধা রয়েছে, যার খোলের মধ্যে বোঝাই করা আছে শুকনো খড়ের আটি। তিনের দিকে কী আছে দেখো, একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। তৃণর অর্থ কী হবে? ঘাস। তটিনীর অর্থ কী হবে? নদী। গোরক্ষকের অর্থ কী হবে? রাখাল। পৃথিবীর অর্থ কী হবে? বিশ্বভুবন। জলধরের অর্থ কী হবে? মেঘ। চারের দিকে কী আছে দেখো, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো। প্রথমে কী আছে? ঘাস। ঘাসের কী হবে? ঘেঁষো। রাখালের কী হবে? রাখালি। আকাশের কী হবে? আকাশী। মাঠের কী হবে? মেঠো। আদরের কী হবে? আদরিনী। গাছের কী হবে? গেছো। লোকের কী হবে? লৌকিক। পাঁচের দাগে কী আছে দেখো, পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। প্রথমে কী আছে দেখো, নদী। দেখো, নদীর সাথে আমরা কি উপসর্গ যুক্ত করেছি? উপযুক্ত নদী। উত্তর কী হবে? উপনদী। তারপরে কী আছে দেখো, আদর। আদর দিয়ে কী লিখেছি দেখো, অনাযুক্ত আদর। উত্তর কী হবে? অনাদর। তারপরে কী আছে? বাতাস। বাতাস দিয়ে কী লিখেছি দেখো, সুযুক্ত বাতাস। উত্তর কী হবে? সুবাতাস। ছয়ের দাগে কী আছে দেখো, নিচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো। ছয়ের দাগে কী আছে দেখো, ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিকজনের ছাতা। উত্তর কী লিখেছি দেখো, প্রথমে উদ্দেশ্যে কী লিখেছি? অশ্বত্থ গাছটি হচ্ছে উদ্দেশ্য। আর বিধেয়তে কী লিখেছি? ও তো পথিকজনের ছাতা। আর উদ্দেশ্যের সম্প্রসারণ মানে এখানে উদ্দেশ্য কী আছে? অশ্বত্থ গাছটি। এই অশ্বত্থ গাছটিকে তোমাদেরকে সম্প্রসারণ করে মানে বাড়িয়ে লিখতে হবে, মানে কেমন অশ্বত্থ গাছ বা কোথায়, তোমাদের এমন কোনো কিছু নিজে থেকে অ্যাড করে লিখতে হবে। আমি কি লিখেছি দেখো, অশোকনগরে নির্জন প্রান্তরের বিশাল অশ্বত্থ গাছটি। তোমরা অন্য কিছুও লিখতে পারো। ছয় দিয়ে কী আছে দেখো, কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। উত্তর কী লিখেছি দেখো, উদ্দেশ্যে লিখেছি বাতাস, বিধেয়তে লিখেছি কেউ কোথা নেই ওড়ায় মিহিন সাদা ধুলো। আর উদ্দেশ্যের সম্প্রসারণে কী লিখেছি? প্রবল বেগে প্রবাহিত হওয়া বাতাস। ছয়ের তিনের দিকে কী আছে দেখো, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে। এখানে উদ্দেশ্য কী লিখেছি? বিশ্বভুবন। বিধেয় কী লিখেছি? আঁচল পেতে ঘুমোচ্ছে ওইখানে। আর উদ্দেশ্যের সম্প্রসারণ কী লিখেছি? সমগ্র বিশ্বভুবন। সাতের দাগে কী আছে দেখো, বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে, যাদের অর্থ একই। এমন 5টি নতুন শব্দ তুমি তৈরি করো। মানে এমন তোমাদেরকে শব্দ লিখতে হবে যেখানে একসাথে দুটো শব্দ যুক্ত, কিন্তু যুক্ত হয়ে একটাই শব্দ তৈরি হয়েছে, আর যেই দুটো শব্দ যুক্ত হয়ে একটা শব্দ তৈরি হয়েছে সেই দুটো শব্দের অর্থ যেন একই হয়। আমি কি লিখেছি দেখো, লজ্জা শরম। তারপরে কি লিখেছি? ভুল ভ্রান্তি, লোকজন, কাজকর্ম,
হাঁটা চলা, চালাক চতুর। এমন আরও অনেক শব্দ আছে, তোমরা চাইলে অন্য শব্দও লিখতে পারো। 8 দাগে কী আছে দেখো, ক্রিয়ার কাল নির্ণয় করো। কোনটিতে কাজ চলছে, কোনটিতে বোঝাচ্ছে যে কাজ শেষ হয়ে গেছে। 8 দাগে কী আছে দেখো, চড়ছে দূরে গরু বাছুর। এটা উত্তর কী লিখেছি দেখো, ঘটমান বর্তমান, এটা হচ্ছে কাজ চলছে। 8 দাগে কী আছে দেখো, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। এটার উত্তর কী হবে দেখো, ঘটমান বর্তমান, এটা হচ্ছে কাজ চলছে। 8 দাগে কী আছে দেখো, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকোটি। উত্তর কী লিখেছি দেখো, পুরা ঘটিত বর্তমান, এটা হচ্ছে কাজ শেষ হয়ে গেছে। 8 দাগে কী আছে দেখো, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। উত্তর কী লিখেছি, ঘটমান বর্তমান, এটা হচ্ছে কাজ চলছে। 8 দাগে কী লিখেছি দেখো, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। এখানে উত্তর কী লিখেছি দেখো, ঘটমান বর্তমান, কাজ চলছে। 9 দাগে কী আছে দেখো, নিচের বাক্যগুলির গঠনগত শ্রেণীবিভাগ করো, সরল, যৌগিক না জটিল। 9 দাগে কী আছে দেখো, তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা। এটা হবে সরল বাক্য। 9 দাগে কী আছে, ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা। এটা কী হবে, জটিল বাক্য। 9 দাগে কী আছে, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। এটা কী হবে, সরল বাক্য। 9 দাগে কী আছে, যে জানে সেই জানে। উত্তর কী হবে, জটিল বাক্য। 10 দাগে কী আছে দেখো, ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম। এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও, যেমন ও, উহা, উনি, ওরা ইত্যাদি। মানে তোমাদেরকে আরও কতগুলো সর্বনামের উদাহরণ এখানে লিখতে হবে। আমি কি লিখেছি দেখো, এই, ওই, এটা, ওটা, তাদের, ওগুলো, এগুলো, ওদের। 11 দাগে কী আছে দেখো, পথিকজনের ছাতা সম্বন্ধপদটি চিহ্নিত করো, কবিতায় থাকা সম্বন্ধপদ খুঁজে লেখো, আর নতুন সম্বন্ধপদ যুক্ত শব্দ তৈরি করো, যেমন গোঠের রাখাল, দুপুরের ঘুম। উত্তর কী লিখেছি দেখো, কবিতায় থাকা সম্বন্ধপদগুলি হলো জনের, ঘাসের, খোলের, খড়ের। নতুন শব্দ কী লিখেছি দেখো, গায়ের জোর, চালের পায়েস, সোনার হার, বাঁশির সুর ও মায়ের আঁচল। 12 দাগে কী আছে দেখো, ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে। নৌকোর সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে একবচন বোঝানো হয়েছে। এরকম একটি মাত্র একবচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তার উদাহরণ দিয়ে লেখো। উত্তর কী লিখেছি দেখো, টা, যেমন গাছটা, পেনটা, বাড়িটা, রাস্তাটা। তারপরে কি লিখেছি, খানা, খানা দিয়ে কি লিখেছি, বইখানা, গাড়িখানা, দেওয়ালখানা। তারপরে কি লিখেছি, খানি, খানি দিয়ে কি লিখেছি, গ্রামখানি, একখানি, আসনখানি, হাতখানি। 13 দাগে কি আছে দেখো, কবিতা থেকে বহুবচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো। প্রসঙ্গত শব্দকে আর কীভাবে আমরা বহুবচনের রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। উত্তর কী লিখেছি দেখো, বহুবচনের শব্দগুলি হলো গরু বাছুর, মেঘগুলো, কাদের, লোকগুলো। তারপরে কি লিখেছি দেখো, প্রসঙ্গত রা, শ্রেণী, বৃন্দ, দল, মণ্ডলী, রাশি, পুঞ্জ ইত্যাদি যোগ করে বহুবচনের রূপ দেওয়া যায় শব্দকে। যেমন কি লিখেছি দেখো, রা যোগে যেমন মেয়েরা, ছেলেরা, রাশি যোগে যেমন জলরাশি, রাশিগণ, বৃন্দ যোগে ভক্তবৃন্দ, ছাত্রবৃন্দ, দল যোগে ছাত্রদল, গুল্মদল, মণ্ডলী যোগে তারামণ্ডলী, অতিথিমণ্ডলী, পুঞ্জ যোগে নক্ষত্রপুঞ্জ, মেঘপুঞ্জ, শ্রেণী যোগে প্রথম শ্রেণী, বৃক্ষ শ্রেণী। 14 দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির নিচের ভাষায় উত্তর লেখো। 14 1 দাগে কী আছে দেখো, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। কবির এমন ভাবনার কারণ কি? উত্তর কী লিখেছি দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুর কবিতায় কবির এমন মনে হওয়ার কারণ গ্রাম বাংলার এক শান্ত নির্জন দুপুরবেলার চিত্র কবিতায়
সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কবি, যেখানে অশ্বত্থ গাছ নিজের বিশেষ ভূমিকা পালন করেছে, পথিকজনের মাথার ওপর ছাতার মতো দাঁড়িয়ে। কারণ তীব্র গরমের দাবদাহে রাখাল বালক এই অশ্বত্থ গাছের নিচে শুয়েই মেঘের আনাগোনা দেখে যে কিভাবে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যায়। নদীর ধারে একটি বড় নৌকো শুকনো খড়ের আটি বোঝাই করা। ভর দুপুরে কেউ কোথাও নেই, যে যার ঘরে ঘুমোচ্ছে। বাতাসে সাদা ধুলো উড়ছে। কবি নিজেও এই নির্জনতায় ডুবে রয়েছে। ফলে কবির মনে হয়েছে কেবল মানুষই নয়, সারা বিশ্বভুবন যেন এই দুপুরে আঁচল পেতে ঘুমোচ্ছে। 14 দুইয়ের কি আছে দেখো। ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন, লেখো। উত্তর কী হবে দেখো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুর কবিতায় নির্জন দুপুরের এক অপরূপ চিত্র অঙ্কন করেছেন কবি, যেখানে অশ্বত্থ গাছটি পথিকজনের ছাতা হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাখাল তীব্র গরমে এই গাছের তলায় শুয়ে মেঘেদের আকাশটাকে ছুঁয়ে যাওয়া দেখে। নদীর ধারে একটি বড় নৌকো শুকনো খড়ের আটি বোঝাই করা। ভর দুপুরে কেউ কোথাও নেই, যে যার নিজেদের ঘরে ঘুমোচ্ছে। বাতাসে উঠছে মিহিন সাদা ধুলো। কবি নিজেই এই নির্জন দুপুরের নীরবতায় ডুব দিয়েছে। তাই কবি অনুভব করেছেন যে সমগ্র বিশ্বভুবন যেন এই দুপুরে আঁচল পেতে ঘুমোচ্ছে। এরপরে 14-3 দাগেরটা ও 14-4 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজে থেকে করার চেষ্টা করো। তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য লিখে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।